একটা রোগী মারা গেছে, বর্তমানে ওই বডিটা পর্যন্ত নিয়ে যেতে পারতেছে। রোডঘাটের পানি, দোকানের ভিতরে পানি, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়? পলিথিন কাগজ দিয়ে ড্রেনগুলা ভরানো থাকার কারণে পানিটা দ্রুত আপনার সাপ্লাই দিতে পারে না। টানা বৃষ্টিতে ডুবল রাজধানী, জলাবদ্ধতা ও যানজটে নাকাল নগরবাসী। ৮ জেলায় বৃষ্টিতে আরও বাড়ল ভোগান্তি, সাতক্ষীরায় বেড়ে বাঁধের 40 স্থানে ভাঙন। 10-12 দিন ধরে আমাদের পানি বন্দি। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে। প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি, এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলের নানা অভিযোগের তদন্ত চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। পলাতক শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের চিরবিদায়। সংসদের দক্ষিণ প্লাজায় বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে দাফন। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি ওমর ইনান। শুনছিলেন শিরোনাম। টানা বৃষ্টিতে ডুবল রাজধানী, সেই পানিতে সড়ক না খাল দেখে বোঝার উপায় ছিল না কোনো। গাড়ি নষ্ট থেকে দীর্ঘ যানজট, তাই পানি ভেঙেই অফিসমুখী হয়েছেন কর্মজীবীরা। শ্রমজীবীদের দুর্ভোগের ছিল না অন্ত। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টি থাকতে পারে আরও 24 থেকে 48 ঘন্টা। আর 2009 সালের পর এটি ঢাকায় জুলাইয়ে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। মধ্যরাত থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল গড়িয়ে দুপুরের পরেও বৃষ্টি থামার নামগন্ধ নেই। ফলাফল রাজধানী জুড়ে তীব্র জলাবদ্ধতা। সকাল সকাল কর্মজীবী মানুষ বাসা থেকে বের হবার আগেই পড়েন বন্যার মতো পানির মুখে। নগরের প্রধান প্রধান সড়ক ধরে আবাসিক অলিগলি সবখানেই পানি। অনেকেই ঘর থেকে বের হননি, যারা বের হয়েছেন পড়েছেন মহা দুর্ভোগে। এখানে একটা রোগী নামাইছি মেডিকেলে নামানোর পরে এখন আটকে গেছি, পানিতে আসতে পারতেছি না। এই যে ব্যাটারি চালিত গাড়ি পানি ঢুকে গেছে সাগরের মধ্যে, এখানে পিকআপ রয়েছে না। ঢাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা যায় নয়াপল্টন, মতিঝিল, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শান্তিনগর, মালিবাগ, বনানী ও মিরপুর এলাকায়। প্রতিবছর বর্ষা এলেই এমন দুর্ভোগ নিয়ে ক্ষোভ জানান নগরবাসী। বেশি সমস্যায় পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক স্কুল বন্ধ এবং সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়। ডিউটি ছিল, খুব কষ্ট করে ভিজিয়ে আপনারা দেখেন, কাপড় চোপড় নিয়ে আসছি ভিজিয়া। না, গাড়ি পুরো অ্যাভেলেবেল না, যা আছে তারা যাচ্ছে, পানির জন্য যেতে পারতেছে না। পানি একবারে হাঁটু সমান, কোথাও যেতে পারতেছি না। এখন আবার ওইদিকে যেতে হবে, কিন্তু পানির জন্য যেতে পারতেছি না। যে অবস্থা, রোডঘাটের পানি, দোকানের ভিতরে পানি, ব্যবসা বাণিজ্য কিভাবে হয়? রাস্তায় তো লোক সংখ্যাই নাই, পুরো অবস্থা খারাপ। আবহাওয়া অফিস দিচ্ছে খারাপ খবর। এরকম বৃষ্টি থাকবে এই সপ্তাহ জুড়ে। এর মধ্যে আগামী 2-3 দিনে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। এদিকে পার্বত্য অঞ্চল ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি মানুষের দুর্ভোগ। বান্দরবানে এখনও পানিবন্দী বাড়িঘর, সড়ক। একই চিত্র কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায়। খাগড়াছড়ি রাঙামাটির নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। 5 দিন পর স্বাভাবিক হয়েছে কক্সবাজারের ট্রেন চলাচল। রাঙামাটির দুধপুকুরিয়া সুখবিলা এলাকা। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে ভেঙেছে সড়ক, বন্ধ বান্দরবান রাঙামাটি মহাসড়কে যান চলাচল। তবে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। 47টি আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই ফিরতে শুরু করেছেন বাড়িতে। বান্দরবান থেকে বালাগাতা যাতায়াত করবো, সেখানেও হাঁটু সমান, কোমরের সমান পানি হয়ে গেছে। আমাদের যে বিএমএসসি ছাত্রী নিবাস আছে, ওখানেও প্রায় নিচে ফ্লোরটা একেবারে ডুবে গেছে। আমরা তো অসহায়, আমরা কোথায় যাবো? ঘর বাড়ি তো আমাদের এখন কিছু হচ্ছে না। এ চিত্র বান্দরবানের। যেদিকে চোখ যায় বন্যার পানি। বন্যার খানিকটা উন্নতি হলেও ডুবে আছে ঘরবাড়ি, সড়ক। প্লাবিত রয়েছে 7 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী 6000-এর বেশি মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। বিপদ সীমার উপরে আছে সাঙ্গুর পানি। মানুষ দুর্ভোগ বেশি হয়ে গেছে, কারণ কাজকর্ম নেই। আজকে 10-12 দিন ধরে আমাদের পানি বন্দি। কেউ পানি বান্ধি, কেউ ঘর ডুবে গেছে, কেউ চলাচল করতে পারতেছে না। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে, রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমসয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। মাল পত্র সব নষ্ট হয়ে যেতেছে,
বাজার বসতে হচ্ছেন, আমরা অনেক কষ্ট আছি, খাইতে পাইতে আছি না। পানি নামতে শুরু করেছে খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকেও। সাজেকের সাথে যান চলাচল শুরু হয়েছে, তবে দীঘিনালার মেরুন ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার রয়েছে পানিবন্দী। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ, তবে সদর ও রামুতে পানি নেমে গেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। এখন পানি দেখা যাচ্ছে প্রচুর বাড়ি গিয়ে, আগে কিন্তু পানি আর এখন গিয়ে এখন কিন্তু বেশি বাড়ি গিয়ে আঁকি। আর বন্যা পানি বেশি খুরাস নষ্ট হয়ে গিয়ে, জিনিসপাতি নষ্ট হয়ে গিয়ে, মাছ টাছ গিয়ে, তার মানুষ কষ্ট। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। ত্রাণ, তাদের খাবার দাবার 10 দিন লাগে, 3 মাস লাগে 3 বার। আর ওই তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য মানে টিন এগুলি দিব। এদিকে 5 দিন বন্ধ থাকার পর কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। হাসিবুর রহমান, স্টার নিউজ। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যেমনটা বলছিলাম, টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আমরা সবশেষ খবর জানবো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী শাহানুর ইসলাম, যাব তার কাছে। শাহানুর, আমরা যখন সকালে অফিসে এসেছি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি আমাদের ওই বন্যা পরিস্থিতি কাটিয়ে আসতে হয়েছে। এই বিকেল বেলায় এখন পর্যন্ত কি অবস্থা? এখন কি পানি কিছুটা নেমেছে? বলছিলেন যে অফিসে আসার সময় বৃষ্টি পেয়েছেন এবং যাওয়ার সময় কিন্তু পাবেন জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতা সকাল থেকে বাড়তে এখন কিন্তু প্রায় হাঁটু পানি বলা যায়। আমরা এই মুহূর্তে নিউ মার্কেট এলাকাতেই রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি। দেখে মনে হতে পারে নদী দিয়ে চলছে গাড়ি, কিন্তু না, এটি নদী নয়, এটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ রাস্তা। নিউ মার্কেট, ঢাকা কলেজ, মিরপুরের যে মেন রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু ইতিমধ্যে হাঁটু পানি হয়েছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় গিয়েছি, দেখার চেষ্টা করেছি ভোগান্তিতে যে জনগণরা পড়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা জানাচ্ছিলেন যে বিগত 3 সরকারের আমলেই এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি, ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি, এবং এটি আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীবাসীর। সকাল থেকে যে ভারী বৃষ্টি, সে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। এবং সকালে আমরা যারা অফিসে এসেছি, বৃষ্টি পেয়েছি, জলাবদ্ধতা পেয়েছি, আমরা অফিস থেকে বের হয়ে দেখেছি একই অবস্থা, অর্থাৎ অবস্থার কোনো উন্নতি হয়নি। উন্নতি হয়েছে একটি, যে এখন আর ভারী বৃষ্টি নেই, এখন শুধু আছে গলার কাটা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিয়েই হয়তো আজকে সারাদিনই থাকতে হবে। নিউ মার্কেট এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তা, অর্থাৎ ঢাকা কলেজের সামনের যে রাস্তা, তলিয়ে গেছে বলা যায়। দেখে মনে হতে পারে যে আসলে নদী দিয়ে গাড়ি চলছে, কিন্তু এটি আসলেই কোনো নদী নয়। রিক্সা বলেন কিংবা অন্যান্য যে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ব্যাটারির মধ্যে পানি ঢুকে। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে বিভিন্ন সময় বর্ষাকালে এই ধরনের ভোগান্তি তৈরি হয়, এবং এই পানিগুলি কিন্তু ড্রেনেজ ব্যবস্থা উন্নতি না হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা দিয়েও যেতে পারছি না। ড্রেনের সকল পানি রাস্তায় উঠে এসেছে, ভোগান্তি তৈরি হয়েছে। এবং এই ভোগান্তি থেকে নগরবাসী, মেগাসিটির যারা বাসিন্দা রয়েছেন, তারা বলছেন কবে নাগাদ মুক্তি হতে পারে তারা জানে না। সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কাছে তারা দাবি জানিয়েছেন এই ভোগান্তি থেকে যেন নগরবাসীকে দ্রুত পরিত্রাণ দেন হয়, না হলে কিন্তু সামনে বর্ষা আরো আসছে। অর্থাৎ জুলাই মাস কিন্তু ভরা বৃষ্টির মাস, ভরা বর্ষার মাস, সুতরাং সামনে ভোগান্তি ইনান আরো বাড়তে পারে বলে জানাচ্ছিলেন যারা স্থানীয়রা রয়েছেন, রাজধানীবাসী রয়েছেন তারা। সুতরাং সব মিলিয়ে বর্ষাকাল শুরু হয়েছে, বৃষ্টিপাত ভোর থেকেই শুরু হয়েছিল, 1 ঘন্টা হয়েছে বৃষ্টি নেই। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু তলিয়ে গেছে। সে তলিয়ে যাওয়া রাস্তার মধ্যে যদি বলি, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, বংশাল, এই যে একটু নিচু রাস্তাগুলো রয়েছে, সব রাস্তাতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে, ভোগান্তি তৈরি হয়েছে। সব থেকে বেশি মোটা দাগে বলি, যদি বিপাকে পড়েছে যারা স্কুলে যাচ্ছে বাচ্চারা, যারা প্রতিদিন কর্মঘণ্টা শুরু হলেই ছুটে যেতে হয় কর্মক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে শেষ হওয়ার পরেও তারা বের হয়ে দেখবে যে আসলে ভাগ্য বদলায়নি, বরং ভাগ্যে আরও কিছুটা পানি যুক্ত হয়েছে, এবং সে পানি টপকিয়েই কিন্তু তাদেরকে আবার বাসা বাড়িতে ফিরতে হবে। এবং তারা শঙ্কা করছে রাতে যদি আবার গত রাতের মতো বৃষ্টি হয়, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে, এবং এর সাথে কিন্তু আরও কিছু ভোগান্তি যুক্ত হচ্ছে। রাস্তায় যানজট যেমন তৈরি হচ্ছে, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির মধ্যে পানি ঢুকে যাচ্ছে, বাড়তি ভাড়া আদায়েরও যেমন অভিযোগ রয়েছে। সব মিলিয়ে মোটা দাগে জলাবদ্ধতা শুধু একটি কোনো সমস্যা নয়। তারা বলছেন এই জলাবদ্ধতা
রাজধানীতে যেমন চলার গতি থমকে যাচ্ছে, মানুষ কর্মক্ষেত্রে ঠিকমতো যেতে পারছে না, সব মিলিয়ে বড় ধরনের ইফেক্ট পড়ছে জনজীবনে। সুতরাং তারা চায় যে এই যে নদী, এই যে রাস্তার কথা বলছি, এটি আসলে রাস্তায়, এবং এই রাস্তা থেকে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, খুব দ্রুত যদি এর সমস্যার সমাধান ইনান না করা হয়, তাহলে মেগাসিটির মানুষ পড়তে পারে চরম ভোগান্তিতে। ইনান। শাহানুর, আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই সাবধানে থাকবেন। আমরা আশা করি যে আপনি নিরাপদেই থাকবেন। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহানুর ইসলাম। আমরা একটু পার্বত্য অঞ্চল বান্দরবানেও যেতে চাই। আপনারা জানেন যে বান্দরবানের পানি কিছুটা কমেছে, তবে আবারও বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির কারণেই ভোগান্তি বেড়েছে। সেই সঙ্গে রাস্তাঘাট এবং নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও গলা সমান, আবার কোথাও হাঁটু সমান পানি। বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বান্দরবানের সেই খবর জানাবেন সহকর্মী নিবিড় সাহা, যাব তার কাছে। নিবিড়, আপনি গত কয়েকদিন ধরে বান্দরবান আছেন। বান্দরবনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকা আগে থেকেই প্লাবিত হয়েছিল, সেসব এলাকায় পানি কিন্তু খানিকটা কমেছে গতকালকের তুলনায়। এবং গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়নি, টানা বর্ষণ হয়নি, যার কারণে কিন্তু আসলে এই পানিটি কমলেও কিন্তু আজকে সকাল 11:30টার পর থেকে আমরা দেখেছি যে টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আবারও একটি শঙ্কার জন্ম দিয়েছে, যেটি আবারও কিন্তু আসলে এই যে বন্যার পানি কিংবা যেসব এলাকা পানিতে তলিয়ে আছে, সেসব এলাকায় কিন্তু আবারও পানি বাড়ার একটি শঙ্কায় আছেন বন্যার্তরা। অবস্থা এখন মোটামুটি একটু পানির সংখ্যা কমছে, কিন্তু মানুষ দুর্ভিক্ষ বেশি হয়ে গেছে। পানির কারণে তো আমাদের বাচ্চারা নানা ধরনের রোগ হইতেছে, রোগে আক্রান্ত হয়েছে, যে কলেরা, আমচয়, টাইফয়েড, পানিজনিত রোগে। এখন বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমবাগান থেকে শুরু করে গোলাখোলা আমাদের ইউনিয়ন যেগুলো আছে সব পানি ডুবে গেছে, কিন্তু এখান থেকে ট্রান পৌঁছাই দিচ্ছে সরকারে। পানিটা রাস্তা ভরে গেছে, আমাদের কষ্ট হচ্ছে, পরীক্ষা দিতে পারতেছি না। গেল 24 ঘন্টায় বান্দরবানে বৃষ্টি হয়েছে বান্দরবানে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার, এবং বান্দরবানে বৃষ্টি হয়েছে 88 মিলিমিটার। এবং সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি, কিন্তু যদি বলি যে মাতামুহুরী নদীর পানি সেটি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু সাঙ্গু নদীর পানি সেটি এখনও বিপদসীমার প্রায় 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আবারও যেহেতু বৃষ্টি হচ্ছে, সেখানে আবারও কিন্তু নতুন করে পানি বাড়ার একটি আশঙ্কায় আছেন স্থানীয় ও বানভাসীরা। বান্দরবন থেকে নিবিড় সাহা, স্টার নিউজ। চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেও বন্যা নিয়ে তাদের তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে দুর্গত মানুষের হাতে জরুরি খাদ্য সামগ্রী ও ত্রাণ তুলে দেন নাহিদ ইসলাম। এ সময় বর্তমান সরকারের স্থানীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। দীর্ঘ 5-7 দিন ধরে এইখানে কয়েকশো পরিবার এখানে পানিবন্দী আছে, এবং স্থানীয় এমপি বলেন, স্থানীয় সরকার প্রশাসন কেউ আসছে এখানে বেড়িবাঁধের জন্য কয়েক লক্ষ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় এটা লুটপাট করা হয়েছে, এবং এইবারের বাজেটও রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এবারের বাজেটের একটা টাকাও আমরা দুর্নীতি হইতে দিব না, লুটপাট হইতে দিব না। অন্য প্রসঙ্গ, বরেণ্য রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে পাশের কবরস্থানে দাফনের কথা জানিয়েছেন স্বজনরা। তার মৃত্যুতে আগামীকাল দেশব্যাপী শোক দিবস পালন করবে বিএনপি। জাতীয় সংসদের সাবেক স্পিকার নিজ বাসায় ফিরলেন লাশবাহী ফ্রিজিং গাড়িতে নিথর দেহে। তাকে শেষবারের মতো দেখতে এভাবেই ভিড় করেন স্বজনরা। সকাল 7টায় ধানমন্ডির তাকোয়া মসজিদে গোসলের পর জমির উদ্দিনের লাশবাহী গাড়ি রাখা হয় ছোট ছেলের বাসার নিচে। জানান আজই জানাজা শেষে দাফন করা হবে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। খুব ইচ্ছে ছিল আমাদের পঞ্চগড়ের, উনি যেখানকার মানুষ, আমরা যেখানকার, আমাদের শিকড় যেখানে, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে আসলে আজকে সেখানে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং আমাদের আরও ইচ্ছা ছিল যে পঞ্চগড়ের থেকে মানুষরা যেন আসতে পারে, সেটারও আমাদের একটু ইচ্ছা ছিল সময় দেওয়ার, কিন্তু সেটারও
আসলে আমরা ধর্মীয় কারণেই, সঙ্গত কারণে আমরা সেটা অপেক্ষা করতে পারছি না। কাজেই আপনারা সবাই দোয়া করবেন। প্রয়াত জমির উদ্দিনকে শেষবারের মতো দেখতে এসে আবেগ আপ্লুত হন স্বজনরা। স্বজনদের দেখা শেষে প্রথম জানাজা সম্পূর্ণ হয় ধানমন্ডির তাকোয়া মসজিদে। দ্বিতীয় জানাজা বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারণ করা হয়েছে। দাফন করা হবে সংসদ ভবনের পাশে জাতীয় কবরস্থানে। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 95 বছর। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধাবেলা ছুটি ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা শোক জানিয়েছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন, জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি। মরহুম জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা মহানগরী সহ সারা দেশে শোক দিবস পালন করবে। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে যত দলীয় কার্যালয় আছে, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা কর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করার নির্দেশও দেন তিনি। কালো পতাকা উত্তোলন করা হবে। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ। 2025 সালের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম আহসানুল হক মিলন। তিনি জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে পরীক্ষা আয়োজন ও বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে নতুন পাঠ্য বইয়ের মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনে খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 2,56,117 জন শিক্ষার্থী। কিন্তু প্রায় 35% শিক্ষার্থী নিবন্ধন করার পরেও পরীক্ষায় অংশই নেয়নি। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। সবচেয়ে বেশি উপস্থিত ছিল ঠাকুরগাঁও জেলায়। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, আগামীতে আরও বড় পরিসরে বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সেটা নিশ্চিত করার পাশাপাশি বৃত্তির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে এই বৃত্তিকে আমরা অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেবো। টাকা বাড়ানো হয়েছে অলমোস্ট ডাবল আমরা করেছি। 300কে 600 করেছি, 250কে 450 করেছি। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মান নিশ্চিত করা হবে। আমাদের প্ল্যান রয়েছে 2028-এ আমরা পার্টিকুলারলি যে সমস্ত কারিকুলামগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আফটার দিস সেশন, অর্থাৎ জুলাইয়ের ভিতরে আমাদের এই এক্সপার্টিস্ট যারা রয়েছেন তাদের এই বছরের বইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং ইমিডিয়েটলি আগস্ট 1 থেকে আমরা নেক্সট 2028-এর বইয়ের কাজে আমরা হাত দেব। মন্ত্রী আরও জানান, খেলাধুলা, সংস্কৃতি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ের কার্যক্রম কার্যকরভাবে শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উই অল কমিটেড, আমরা সকলে মিলে এই কাজগুলি করব। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের নেতৃত্বের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবে, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, রায়ের পর নিয়ম মেনে আপিল না করায় আইনি প্রতিকার চাওয়ারও সুযোগ হারিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। একই সঙ্গে রায়ে সম্পদ বাজেয়াপ্তের নির্দেশের কারণে আপিল নিষ্পত্তির আগে সেই সম্পদ ভোগের সুযোগও নেই তার। 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী শাসনামলে সংঘটিত অভিযোগগুলোর তদন্ত চলছে বলেও জানান তিনি। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর 5 আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় নানা ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে মন্তব্য করেন শেখ হাসিনা।
সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার তো তাকে চাচ্ছে, আদালতের রায় বাস্তবায়নের জন্য সরকার তো নিজেই চিঠি দিচ্ছে, তো তিনি ডিসেম্বর মাস পর্যন্ত সময় নিচ্ছেন কেন? চিফ প্রসিকিউটর বলেন, আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনের কোনো বিধান নেই, তাই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে তাকে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। আইন অনুযায়ী আপিল করার সুযোগ নাই। তারপরে যদি তিনি আপিল যদি ফাইল করেন, সে আপিলটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা আপিল বিভাগ তখন সিদ্ধান্ত দিবে। মৃত্যুদণ্ডের রায়ে তার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ থাকায় আপিল নিষ্পত্তির আগে দেশের কোনো সম্পদ শেখ হাসিনার ভোগের সুযোগ নেই বলেও জানান তিনি। তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে, তার যদি ইমুভেবল কোনো প্রপার্টি থাকে, তাহলে সেটা কিন্তু এখন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, এটার মালিকানা কিন্তু আর তার নাই। অতএব তিনি কোনো সম্পদ তার বুক দখলেও রাখতে পারবেন না, কোনো সম্পত্তি তিনি হস্তান্তর বা অন্য কোনো রকমের বুক ব্যবহার তিনি করতে পারবেন না। এদিকে 1975 সালে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের শাসন আমলে সংঘটিত অভিযোগগুলো তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমাদের ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগেই সিরাজ শিকদারের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, সেটাও আমরা খতিয়ে দেখছি। এবং ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।